দেশের চামড়াজাত পণ্যের চাহিদা মেটাতে হচ্ছে আমদানির মাধ্যমে দক্ষ জনশক্তি ও পুঁজির সরবরাহ বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। সুর বদলে এবার বললেন অর্থমন্ত্রী, বর্ধিত ভ্যাট দিতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেই। সিলেটে কোচিং সেন্টারগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড়, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগ। এবং রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পোলাও সহ সব ধরনের চালের দাম, কমছে মশলা সহ আদা, রসুন ও পেঁয়াজের দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামের বর্ধিত অংশের নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে পড়ে অন্তত 107 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 2 শতাধিক, এর মধ্যে 40 জন বাংলাদেশিও রয়েছেন। তবে সৌদি সরকারের পক্ষ থেকে 87 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার মাগরিবের নামাজের কিছু আগে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। দুর্ঘটনার সময় মক্কায় প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে। ঝড়ের কারণেই ক্রেনটি ছিঁড়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মসজিদ আল হারামের স্বাভাবিক চিত্র এটি। প্রতি বছর হজের সময় 30 থেকে 40 লাখ মুসল্লি সমবেত হন এখানে। এবছরের চিত্র ভিন্ন নয়। শুক্রবার জুমার দিন হওয়ায় হারাম শরীফে মুসল্লিদের ভিড় ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। সকাল থেকেই ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে পবিত্র নগরী মক্কা। তীব্র সামুদ্রিক ঝড়ের পূর্বাভাস দেয়া হয় বলে জানায় সৌদি গণমাধ্যম। মাগরিবের নামাজের কিছু আগে পাল্টে যায় মসজিদ আল হারামের দৃশ্যপট। সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে প্রচণ্ড ঝড়ে মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত একটি ক্রেন হারাম শরীফের 4র্থ তলার একাংশের ছাদ ভেঙে মেঝেতে আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে কাবা শরীফ ঘিরে বিশ্বের বৃহত্তম মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত একটি ক্রেনের ওপর বজ্রপাত হতে দেখা যায়। তবে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, প্রবল ঝড়ের কারণেই উল্টে পড়ে ক্রেনটি। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন হাজিরা। ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত 1/2 শতাধিক হাজির, আহত হন আরো অনেকে। 5:30 থেকে 5:45টার সময় তখন মাগরিবের নামাজের প্রিপারেশন সবাই নিচ্ছিল এবং তাওয়াফ নিয়ে ব্যস্ত ছিল এবং কেউ কেউ বাইরে হাঁটাহাঁটিও করছিল। ঠিক এই মুহূর্তে হঠাৎ একটা ঝড় আঘাত আনে। হঠাৎ করেই কাবা ঘরের বর্ধিত অংশের যে কাজ চলছিল সেখানে একটি ক্রেনের বাতাসে ভেঙে কিছু টুকরো কাবা ঘরের মুলতাজামের দরজায় এসে লাগে, কিছু অংশ কাবা ঘর থেকে কয়েক গজ দূরে এসে পড়ে। আমরা পূব পাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে উত্তর পাশ থেকে একটা লোহার খন্ড কাবা শরীফে একদম হিট করছে। তখন সবাই চিল্লি আল্লাহু আকবার দিয়ে তাকবীর দিতেছিল। পরে যখন ওই ঝড় একটু থেমে গেল তখন আমরা ওই পশ্চিম পাশে গেলাম, ওখানে যে দেখলাম অসংখ্য লাশ, কিছু মুখ অর্ধাংশ ঢাকা, পা গুলো দেখা যাচ্ছে, ফ্লোরে রক্তের ছাপ। শুক্রবার দিন তো প্রায় বিকালবেলা লাখের উপরে লোক ছিল বাইতুল্লাহ চতুর্দিকে, তওয়াফ করতেছিল। ঝড় যখন সরে একটা শব্দ দিল, তখন আমরা পিছনে ব্যাক করে দেখি কি রক্তে বাইতুল্লাহ সাইড দিয়ে পুরো ফ্লোর লাল হয়ে গেছে। একজনকে দেখলাম বাম হাতটা নাই, 2-3 জনের পাও নাই, পাও পলিথিন দিয়ে আটকে আছে। বহুত লোক মারা গেছে। সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে সৌদি সিভিল ডিফেন্স সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মক্কার গভর্নর ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ। মসজিদ আল হারাম কমপ্লেক্স প্রায় 88 একর এলাকা জুড়ে অবস্থিত। গত বছর মসজিদের এলাকা সম্প্রসারণ করে 4 লাখ বর্গ কিলোমিটার করতে কাজ শুরু করে সৌদি সরকার। আগামী 22 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে প্রায় 1 লাখ হাজি। আদনান আহমেদ, সময় সংবাদ। এদিকে এ ঘটনায় আহত 40 বাংলাদেশির সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোসে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নিখোঁজ নেই বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত।
40 জন বাংলাদেশি তারা পেয়েছেন এবং তাদেরকে চিকিৎসা করে ইনিশিয়াল ফার্স্ট এইড এবং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। 3 জনের অবস্থা ক্রিটিক্যাল ছিল, সেটা রাত্রে আমাদেরকে জানানো হয় যে তাদের অবস্থা এখন স্টেবল। হজ মিশনের কর্মকর্তা এবং দূতাবাসের কর্মকর্তাগণ বিভিন্ন হোটেল এবং আলাপ আলোচনার মধ্যে জানা যায় কোন বাংলাদেশি 40 জনের বাইরে কাউকে সেই অবস্থা নিখোঁজ হয় নাই। ফিরছি অর্থ বাণিজ্যের খবরে। চামড়া রপ্তানি করলেও দেশের অভ্যন্তরীণ চামড়াজাত পণ্যের চাহিদা মেটাতে হচ্ছে আমদানির মাধ্যমে। ব্যবসায়ীরা বলছেন দক্ষ জনশক্তি, উন্নত প্রযুক্তি আর পুঁজির অভাবে গড়ে উঠছে না আন্তর্জাতিক মানের চামড়াজাত পণ্যের প্রতিষ্ঠান। আর চামড়াজাত পণ্য উৎপাদকদের সংগঠন বলছে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েই পোশাক শিল্পের মতো ব্র্যান্ড তৈরি করতে পারলে রপ্তানি বাড়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে। সানবির রূপলের রিপোর্ট। সারা বিশ্বের 230 বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের বাজারে বাংলাদেশের অংশগ্রহণ 1%-ও কম। গত অর্থ বছরে চামড়াজাত পণ্যের রপ্তানি 24 কোটি 91 লাখ ডলার, যা আগের বছরের চেয়ে 9 লাখ ডলার বেশি। রপ্তানি বাণিজ্যের এই যখন অবস্থা, তখন দৃষ্টি দেয়া যাক অভ্যন্তরীণ বাজারে। চামড়া প্রক্রিয়াজাতকরণ সংগঠনের হিসেবে দেশে অভ্যন্তরীণ চামড়ার বাজার অন্তত 7,000 কোটি টাকার। বর্তমানে চাহিদার 60% উৎপাদন হয় নিজস্ব কারখানায়। এর মধ্যে বাটা 22%, অ্যাপেক্স 8% এবং বাকিটা উৎপাদন করে স্থানীয়ভাবে গড়ে ওঠা কারখানাগুলো। চাহিদার 40% চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আমদানি নির্ভর। নিজেদের কাঁচামালেও সম্ভাবনা থাকা সত্ত্বেও এই বড় অঙ্কের আমদানি নির্ভরতার কারণ কি? স্থানীয় উৎপাদকরা বলছেন দক্ষ কর্মী, ব্যাংকগুলোর উদাসীনতা এবং প্রযুক্তির অভাবে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড হয়ে উঠতে পারেনি চামড়াজাত পণ্য। টেকনোলজি আসলে অ্যাভেলেবেল না। ফুটওয়্যার বা স্বয়ংসম্পূর্ণ বেল্টের ফ্যাক্টরি খুব কম আছে আমাদের দেশে। আমরা এক ধরনের কাস্টমারকেই ফিট করতে পারতেছি। আমরা এর বাইরে যে ডিফারেন্ট কিছু করে আরো কয়েকটা কাস্টমার নিব, সেরকম ক্যাপাসিটি আমাদের এই মুহূর্তে নাই। তবে জুতা, বেল্ট, মানিব্যাগ সহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যে গুণগত মানের কারণে ক্রেতাদের অগ্রাধিকার দেশি পণ্যে। বিদেশি মালগুলো বেশিরভাগই বিক্রি হয় একটু দেখতে সুন্দর, ফিনিশিং সুন্দর। বিদেশেরটা ফিনিশিং ভালো হলো, আমাদের দেশেরটা কম হলো, ওইটা থেকে আমাদের দেশেরটাই ভালো। ফিনিশিংটা যদি আমরা ওইরকম দিতে যাই তাহলে কষ্ট বেশি পড়ে যায়। সেই ক্ষেত্রে আবার ওই ইনপুটের রেট বেশি পড়ে। লেদার গুডস অ্যাসোসিয়েশন বলছে পোশাক শিল্পের মতো বিভিন্ন সুযোগ সুবিধা দিলে চামড়াজাত পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন সম্ভব। সেন্ট্রাল ব্যাংক দে শুড ডিসাইড যারা ইম্পোর্ট সাবস্টিটিউট করবে তাদেরকে সহজ শর্তে লোন দেওয়া উচিত। এছাড়া বিদেশি চামড়াজাত পণ্যের উপর আমদানি শুল্ক বাড়ালে স্থানীয় উৎপাদনকারীরা আরও উৎসাহিত হবে বলে মত দেশি প্রতিষ্ঠানগুলোর। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এই সময়ের বাণিজ্যে আরো যা থাকছে। আগের ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারও বন্যার কবলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলাবাসী। নষ্ট হয়েছে প্রায় 5,000 হেক্টর জমির ফসল, চরম হতাশায় কৃষক। রাজধানীর পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 1 টাকা পর্যন্ত। সামনে কোরবানি ঈদ থাকায় বেড়েছে পোলাওয়ের চালের দামও। তবে মশলার বাজার কিছুটা সহনীয় হতে নামতে শুরু করেছে আদা রসুনের দামও। পাশাপাশি ঝাঁঝ কমতে শুরু করেছে পেঁয়াজেরও। সাজিদ রাজুর রিপোর্ট। বস্তার উপর বস্তায় সাজানো চাল, রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজারের চিত্র এটি। নেই সরবরাহ ঘাটতি, নেই অন্য কোনো সমস্যাও। তবুও প্রায় প্রত্যেক রকমের চালের দাম বেড়েছে কেজিতে 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত। আর কোরবানির সামনে তাই বেড়েছে পোলাও চালের দাম। ব্যবসায়ীরা বলছেন আড়তদারদের বেঁধে দেয়া দামেই বিক্রি করছেন তারা। মোকামের মাহাজনরার দাম 50 পয়সা বাড়াইছে। 15 আগস্টের আগে রশিদ সাহেবের চাউলের রেট ছিল 1825 টাকা। কুষ্টিয়ার দাম ইদানিং করছে 1850 টাকা। সরবরাহে এই ধরনের কোনো ঘাটতি নেই বাজারে, বরঞ্চ বাজারে আপনার সাপ্লাই আছে প্রচুর। আমরা যাদের থেকে পারচেস করতেছি এদের মূলত ভাষ্য হলো যে ধানের দাম বেড়ে গেছে, সেই কারণে চালের দাম বেশি আসতেছে। পোলাও চালের দাম আপনার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে আপনার কেজি প্রতি আপনার 4 থেকে 5 টাকা বাড়ছে। কয়েক মাস ধরে চড়ে থাকা মশলার বাজার নামতে শুরু করেছে। জিরা, কাঠবাদামের মতো 2-1টি ছাড়া বেশিরভাগ মশলার দামই কমেছে। সরবরাহ পর্যাপ্ত আছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন সামনে দাম বাড়ার আর কোনো আশঙ্কা নেই। একমাত্র ধরেন আপনার ওই যে কাঠবাদাম আর ওই জিরা, এই 2 আইটেমে একটু তাছাড়া অন্যান্য আইটেমগুলো অনেক কমছে। কেজিতে ধরেন 50-60 টাকা, কোনটা 100 টাকা, 150 টাকা কমছে। একটু বাড়তি ভাব আছে, কিন্তু তেমন কিছু না, সামান্য একটু। সামনে কোরবানির বাজার তো। এদিকে নামতে শুরু করেছে আদা, রসুন, পেঁয়াজের দামও। বাজারটা এখন ঠিক আছে,
এখন একটু নিয়ন্ত্রণে আছে। আমি যদি মনে করেন একটা মাল 70 টাকা কিনি, তো 71 টাকা আমি বেচতে চেষ্টা করব। তো এখন ওরা যদি মুকাম থেকে কমে কিনতে পারতো তাহলে না হয়তো। আগে ছিল 70 টাকা, এই সপ্তাহে 2 থেকে 3 টাকা কমছে, এখন বাজে 65 থেকে 68 পর্যন্ত বেচতেছি। আর এলচি 22 টাকা কেজিতে কমছে, 5 থেকে 10 টাকা কমছে। রসুন 90 থেকে 92, আদা 70 থেকে 75 টাকা। বাজার কমার সম্ভাবনা আছে, বাড়ার কোনো সম্ভাবনা নাই। কমেছে চিনির দামও, তবে এক সপ্তাহ বিরতি দিয়ে মসুর ডালের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবার জানালেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত বর্ধিত 7.5% ভ্যাট পরোক্ষভাবে শিক্ষার্থীদেরকেই বহন করতে হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 15তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদেরকে তিনি একথা জানান। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনের ব্যয় বিবেচনায় এই ভ্যাটকে যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। 30টা কলেজের স্টেটমেন্ট নিয়ে আমি হিসাব করে দেখেছি, মাসে প্রত্যেকেই 30,000 টাকা খরচ করে। সেখানে আমি কত যাচ্ছি? 75 টাকা। সেটা না দেওয়ার কোনো জাস্টিফিকেশন আমি বুঝি না। এবং এটা এখন তো ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে যে তাদের যেসব প্রতিষ্ঠান আছে তারাই এই পয়সাটা দেবে। ইন দি কামিং ইয়ার্স, ওয়েল, it may be they will probably put it in their calculation and fix the fees. এটা মিনিমাম করেছি আমরা, যেখানে 15% ভ্যাট অন্যখানে আদায় করা হয়, এখানে 7.5%, অর্ধেক। এদিকে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে নতুন উদ্যোগ নিয়ে শিল্প মালিকদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 15তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড 2014 প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আর্থিক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় নারী উদ্যোক্তাদের মধ্যে পোশাক খাতের প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক ও শিল্প খাতে অবদানের স্বীকৃতি স্বরূপ জ্বালানি খাতের প্রতিষ্ঠান সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে দেয়া হয় বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড 2014। চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের আড়ত বিআরটিসির ফলমুন্ডিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতরাত 9:30টার দিকে চাঁদার দাবিতে এই হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। তারা জানান, গত কয়েকদিন ধরেই বিআরটিসির পার্শ্ববর্তী 14 নম্বর জামতলা বস্তির একটি সন্ত্রাসী গ্রুপ ফল ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই জের ধরে রাত 9:30টার দিকে সন্ত্রাসীরা সেখানে হানা দেয়। প্রথম পর্যায়ে ব্যবসায়ীরা আড়ত ছেড়ে সরে গেলেও পরবর্তীতে তারা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। এদিকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকে আবারও বিক্ষোভ সমাবেশ করছেন চট্টগ্রামের ফলমুন্ডির ব্যবসায়ীরা। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি চলে আসছি তার কাছে। লিপি, কিছুক্ষণ আগে প্রতিবাদ সমাবেশটা শুরু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ফল ব্যবসায়ী এবং শ্রমিকরা কিন্তু দাঁড়িয়ে আছে। এবং আপনি জানেন যে ঘটনার সূত্রপাত সন্ত্রাসী কিন্তু ফল ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে এবং আপনি জানেন যে চাঁদাবাজির সেই প্রতিবাদ কিন্তু তারা অনেক আগে থেকে জানিয়ে আসছে। তবে গতকাল রাতে হচ্ছে সেই সন্ত্রাসী যে গ্রুপটা, সেই গ্রুপটা কিন্তু এসে এখানে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেছে এবং একজন ব্যবসায়ী থেকে প্রায় 1.5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বলে এখানকার যে ব্যবসায়ী তারা আমাদেরকে জানিয়েছে। এবং তাৎক্ষণিকভাবে কিন্তু গতকাল 9:30টার দিকে কিন্তু এখানকার ব্যবসায়ী এবং শ্রমিকরা প্রতিবাদ সমাবেশ করে এবং পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে কিন্তু তাৎক্ষণিকভাবে তারা সেই রাস্তা যে অবরোধ করেছিল সেটা তুলে নেয়। তবে তারা তখনই ঘোষণা দেয় আজকে সকালের মধ্যে যদি সেই তার বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় তাহলে কিন্তু তারা এই আজকে সমাবেশটা করবে। এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে সকাল 11
11টার দিকে তারা এই ফল মন্ডিতে অবস্থান নেয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে দোকান আশেপাশে যতগুলো দোকান আছে সবগুলো দোকান কিন্তু তারা বন্ধ করে দিয়ে এই ধরনের সমাবেশটা করছে এবং এই সমাবেশে যে ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা যেমন উপস্থিত আছে, পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি তারা উপস্থিত আছেন এবং প্রশাসনের লোকজনও কিন্তু আছে। তবে তাদের একটা দাবি যে সন্ত্রাসী দীর্ঘদিন ধরে আসলে এখানে চাঁদাবাজি করে আসছে, পাশাপাশি ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে, সেই ব্যবসায়ী নেতারা তারা দাবি তুলছে যে সেই সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে হবে। তারা বলছে যে তারা বিভিন্নভাবে আসলে এই ব্যবসায়ীরা হয়রানির শিকার হয় যখন সারা দেশ থেকে বিভিন্ন ফলগুলো এই আড়তে আসে, পাশাপাশি যে আমদানি করা বন্দর থেকে এখানে আসে যে ট্রাকগুলো আসে সেই ট্রাকগুলো থেকে তেমন তারা চাঁদাবাজি করে, আবার পাশাপাশি মাসিকভাবে কিন্তু ব্যবসায়ীদের কাছে তারা চাঁদার দাবি করে আসছে এবং বিভিন্নভাবে কিন্তু তারা প্রশাসন বিশেষ করে পুলিশ কিংবা স্থানীয় জনপ্রতিনিধিকে জানানোর পরও কোনো সুরাহা না হয় তারা এই সমাবেশ করছে এবং বিভিন্নভাবে কিন্তু আপনি দেখছেন যে এখানে স্থানীয় যে ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন এবং তাদের একটা দাবি যে সন্ত্রাসী এবং তারা কিন্তু সেই সন্ত্রাসীর নামটা পুলিশ প্রশাসনকে দিয়েছে এবং তারা বলছে যে নাম দেওয়ার পরও কিন্তু পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করছে না, ফলে যে সন্ত্রাসী গ্রুপটা এখানে এসে দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি কাজটা করছে তারা দিন দিন তাদের মাত্রা আসলে ছাড়িয়ে যাচ্ছে এবং তারা এই মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ার কিন্তু আজকে তারা বাধ্য এই প্রতিবাদ সমাবেশ করছে। তবে তারা বলছে যে কোনো ধরনের রাস্তা অবরোধ কিংবা ভাঙচুর তারা করবে না, তারা শান্তিভাবে এখানকার সমাবেশ করবে এবং এই সমাবেশ থেকে যদি কোনো ধরনের প্রতিকার না হয় তাহলে কিন্তু আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা করছে এবং এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছে। যদিও আপনি জানেন যে এখানে প্রায় 550 শতাধিক দোকান রয়েছে এবং কয়েক হাজার শ্রমিক কিন্তু এটার সাথে যুক্ত এবং এই শ্রমিকরা কিন্তু 1 ঘন্টা যদি কাজ বন্ধ রাখে তাহলে কিন্তু তাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু ব্যবসায়ীরা বলছে তাদের যতই ক্ষতি হোক তারা কিন্তু এই প্রতিবাদ সমাবেশটা চালাবে, কারণ তারা সরকারকে ট্যাক্স দিয়ে আসছে, বিভিন্নভাবে তারা কিন্তু রাজস্ব দিয়ে আসে, কিন্তু তাদের যে দীর্ঘদিনের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং তারা শেষ পর্যন্ত আসলে আজকে রাস্তায় নামতে হয়েছে এবং তারা বলছে যে তারা রাস্তায় নামার প্রেক্ষিতে যদি কোনো ধরনের প্রতিকার না হয় তারা বৃহত্তর কর্মসূচির দিকে যাবে এবং এই বৃহত্তর কর্মসূচির ক্ষেত্রে তারা বলছে যে প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস দিয়েছে সেটা যদি বাস্তবায়ন না হয় তারা কিন্তু অবরোধ কিংবা হরতাল ধর্মঘটের মতো কর্মসূচি দেবে। তো রামিম, এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফলমন্ডিতে যে আন্দোলন হচ্ছে তার সর্বশেষ খবর। গতরাতে চট্টগ্রামের ফলমন্ডিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন ব্যবসায়ীরা, আর সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। গত জুনে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার প্রায় 5000 হেক্টর জমির ধান, পাট, ডালসহ অন্যান্য সবজির আবাদ নষ্ট হয়ে যায়। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সেই ক্ষতি কাটিয়ে নিতে আবার বিভিন্ন শস্যের চাষাবাদ করেন সেখানকার কৃষকরা, কিন্তু দ্বিতীয় দফায় বন্যায় আবারও ক্ষতিগ্রস্ত হয় আবাদ। একের পর এক এমন ক্ষতিতে চরম হতাশ আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুদানের আবেদন জানানো হয়েছে। মাজিদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢলে ফসলি জমি তলিয়ে যাওয়ায় চলতি বছর দ্বিতীয়বারের মতো উঠতি ফসল ঘরে তুলতে পারেনি সারিয়াকান্দি ও ধুনট উপজেলার কৃষকেরা। পানির নিচে এখন এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকার আমন আউশ ধান, পাট আর গ্রীষ্মকালীন সবজি। একের পর এক ক্ষতিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের কৃষকেরা। কিছুদিন আগে আমাকে বর্ষা হয় ক্ষতি হয়ে গেল, তার বাদে আপনার মনে করেন যে আবার বর্ষা হয় আবার ক্ষতি হয়ে গেল, তা আমরা তো কোনো দিশা পাচ্ছি না। বান এসে বারবার এভাবে 2-3 বার করে বান আসে, এটি হ্যাঁ শাক সবজি পাট মেলা কিছু ক্ষতি হয়ে গেছে। 2 বার নষ্ট হয়ে গেল আমার ফসল, এই যে ও ফসল গেল, এই ফসল গেলাম সেটাও গেল, আমার সমস্ত ধ্বংস হয়ে গেছে আর সমস্ত এই সামনে করে খাওয়ার মতো আমার কোনো আর পথ নেই। শুধু জমির ফসলই নয়, চাষ করতে নগদ টাকায় সার বীজ কিনতে গিয়ে এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এই অবস্থায় তারা চান সরকারের সহযোগিতা। টাকা পয়সা সবকিছু বিনাশ হয়ে গেছে, এখন পরবর্তী ফসল করা হবে তার কোনো পথ নেই। এখন যদি
সরকারে যদি কিছু অনুদান দেয় তার সঙ্গে আবার চুজ করতে পারবো। অনেক টাকা পয়সা ইনভেস্ট করছি, টাকা ইনভেস্ট করার আমাদের এখন চালান প্রতি শেষ। এখন আমাদের সরকারের কাছে কিছু আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের সাহায্য করে। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি অনুদানের আবেদন জানানো হয়েছে। আমাদের বগুড়া জেলার পক্ষ থেকে আমরা সরকারের কাছে একটি প্রস্তাবনা পাঠিয়েছি, যেখানে সরিষা, গম, ভুট্টা, বোরো এই জাতীয় ফসলের জন্য কৃষকদের কিছু সহায়তা করা যায়। এবছর দুবার বন্যার পানিতে সারিয়াকান্দি ও ধুনটে তলিয়ে গেছে 14,793 হেক্টর জমির ফসল, টাকার অঙ্কে যা প্রায় 90 কোটি। আর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা 73,406 জন। সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদে এক সপ্তাহের এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। রাজধানীতে চলছে 3 দিনের ফার্স্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন সামিট অ্যান্ড এক্সপোজিশন। এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় আছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। রামি, আপনাকে ধন্যবাদ। বিল্ডিং ইনোভেশন সামিট যেটি চলছে গত 3 দিন ধরেই, আজকে এটি শেষ দিন। তো এখন পর্যন্ত এখানে যে অবস্থা, আমরা এখানে আজকে মেলায় এই ইনোভেশন সামিটটি দিয়ে প্রবেশ করার পরপরই আমরা দেখতে পেয়েছি এখানে যারা আছেন তারা অনেক পণ্য বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসেছেন এবং এখানে বেশ কিছু বিষয় কিন্তু আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশ প্রেক্ষাপটে। এখানকার আয়োজকরা যেটি বলছেন যে বাংলাদেশ প্রেক্ষাপটে এই ধরনের একটি ইনোভেশন সামিট খুবই জরুরি এবং খুবই একটি প্রশংসনীয় উদ্যোগ এবং একটি সময় উপযোগী উদ্যোগ। কারণ এখানে বিভিন্ন সময় দেখা যায় শিল্প কারখানায় ভবনগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং সেই ভবনগুলোতে অনেক সময় ভবনের ত্রুটির কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এখানে যে বিষয়গুলি এসেছে সেগুলি হলো একটি বিল্ডিং তৈরিতে যেসব সিকিউরিটি ম্যাটেরিয়ালস নেওয়া দরকার বা যেসব সেফটি নিরাপত্তার জন্য যেসব বিষয়গুলো খুবই জরুরি, সেসব অনেকগুলো কোম্পানি এখানে এসেছেন, তাদের প্রোডাক্টগুলো তারা প্রদর্শনীর জন্য এনেছেন এবং তারা আসলে সচেতনতা বাড়াতে চাচ্ছেন যে আসলে কি ধরনের প্রযুক্তি বা কি ধরনের ব্যবস্থা নিলে একটি শিল্প কারখানার ভবনকে ঝুঁকিমুক্ত রাখা যায় এবং সেখানে শ্রমিক যারা কাজ করবেন তারা নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, এরকম একটি পরিবেশ দেওয়ার উদ্দেশ্যে আসলে এখানে সেফটি অ্যালার্ম, ফায়ার অ্যালার্ম, তারপরে আপনার আগুন প্রতিরোধে বিভিন্ন ধরনের যে ম্যাটেরিয়ালস এবং দরজা জানালাগুলো রয়েছে, ফায়ার সেফটি ডোর, ফায়ার সেফটি উইন্ডো, এরকম কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি। ইনভার্টার রয়েছে। তারপরে আপনার শিল্প কারখানা ভবন তৈরিতে যেসব জিনিসগুলো আসলে দরকার, যে কোনো ধরনের ঝুঁকিমুক্ত থাকার জন্য যে বিষয়গুলো দরকার, সে ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে প্রদর্শনীর জন্য আনা হয়েছে। তাছাড়া এখানকার আয়োজকরা যেটি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে বিগত কয়েক বছরে বিভিন্ন শিল্প কারখানা বা গার্মেন্ট শিল্পের কারখানায় বা আরও বেশ কয়েকটি জায়গায় বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনাগুলো এড়ানো যেত যদি সেখানে সেফটি বা নিরাপত্তার জন্য ভালো কোনো ব্যবস্থা থাকতো, তাহলে দুর্ঘটনা এড়ানো না গেলেও অনেক ক্ষয়ক্ষতি কমানো যেত বলে তারা মনে করছেন। এবং এখন থেকে বাংলাদেশে যত ভবন তৈরি হবে তারা কিন্তু এ ধরনের ইকোসিস্টেম কিংবা ফায়ার সেফটি নেট এরকম একটি বলয় তৈরি করে আসলে তারা বিল্ডিং তৈরির ক্ষেত্রে উৎসাহ দিতে যাচ্ছেন এবং এই কাজগুলো করার ক্ষেত্রে তারা যেসব প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যেসব বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো রয়েছে তার বাইরেও বিভিন্ন দেশ থেকে বাইরের আমদানি করা অনেক পণ্য এখানে আনা হয়েছে এবং এই পণ্যগুলো দিয়ে আসলে তারা বোঝাতে চাচ্ছেন যে এখানে কয়েকটি জেনারেটর আমরা দেখেছি, যে জেনারেটরগুলো দিয়ে কিন্তু নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের একটি ব্যবস্থা সবসময় থাকবে এবং এখানে ত্রুটির আশঙ্কা খুবই কম। তাছাড়া এখানে যেমন আমাদের পাম্পগুলো রয়েছে, যে পাম্পগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের উৎপাদন কাজ চালাতে যেসব পাম্পগুলো দরকার হয় সে ধরনের পাম্পও আমরা দেখছি এখানে এসেছে। তাছাড়া বিদ্যুৎ একটি বড় ব্যাপার, যে কোনো শিল্প কারখানায় বিদ্যুৎ একটি বড় ব্যাপার, সেখানে বিদ্যুৎ যাতে নিরবচ্ছিন্ন থাকে কিংবা বিদ্যুতের দ্বারা কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি যেন না হয় সে ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা অনেক পণ্য এখানে, অনেক জিনিসপত্র এখানে এনেছেন যেসব উপাদানগুলো আসলে খুবই দরকারি। তাছাড়া আরেকটি জিনিস, যে এখানকার আয়োজকরা একটা জিনিস বারবার বলছেন যে বাংলাদেশে দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে এবং বিল্ডিংগুলো যাতে নিরাপত্তা সহযোগে করা হয় এবং যে কোনো ধরনের অবস্থায় যেন বিল্ডিংগুলো ঝুঁকিমুক্ত থাকে সেই ব্যবস্থার জন্য তারা কিন্তু এখানে এসেছেন মূলত দেখানোর জন্য। এছাড়া আরও একটি দিক রয়েছে, যেমন বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হচ্ছে স্টিল বিল্ডিং, স্টিলের আপনার ইস্পাতের তৈরি ভবন নির্মাণ বেশ জনপ্রিয় হচ্ছে এবং শিল্প কারখানায় কিন্তু এটি খুবই বাড়ছে। তো এই স্টিল বিল্ডিং নির্মাণে যে ঝুঁকিগুলো রয়েছে এখানে নিঃসন্দেহে ভূমিকম্প প্রতিরোধক একটি বিষয় রয়েছে। তাছাড়া আগুনের ক্ষেত্রে কিন্তু স্টিল বিল্ডিংয়ে বাংলাদেশে এখনও ওরকম ভালো সাফল্য পায়নি। তো
এই ক্ষেত্রে তারা যেটি এখানে এনেছেন যে স্টিল বিল্ডিংয়ে তারা এক ধরনের কালার এনেছেন, যে কালারগুলো আসলে ফায়ার বা আগুন প্রতিরোধ করবে এরকম। তো সার্বিকভাবে বলা যায় যে বাংলাদেশে ভবিষ্যতে শিল্প কারখানাগুলো তৈরি করার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা বা যে ধরনের ঝুঁকিমুক্ত ব্যবস্থা নেওয়া যায় সে ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য এখানে আসলে এই ইনোভেশন সামিটটির আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী জোবের ফয়সাল। এবারে গেল সপ্তাহের পুঁজিবাজারের খবর। লেনদেনের নিম্নমুখী ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ শেষে লেনদেন বাড়লেও কিছুটা কমে সূচকের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 14 কোটি 20 লাখ টাকা এবং সূচক কমে 12 পয়েন্ট। 434 কোটি 9 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 64 কোটি 50 লাখ টাকা কম। এদিন সূচক ছিল 4772 পয়েন্ট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন বেড়ে দাঁড়ায় 473 কোটি 79 লাখ টাকা। এদিন সূচক ছিল 4791 পয়েন্ট। সূচকের পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তৃতীয় কার্যদিবসে লেনদেন কমে দাঁড়ায় 444 কোটি 80 লাখ টাকা। এদিন সূচক কমে দাঁড়ায় 4784 পয়েন্ট। চতুর্থ কার্যদিবসের লেনদেন এবং সূচক কমে পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। পঞ্চম কার্যদিবসের লেনদেন কিছুটা বেড়ে দাঁড়ায় 448 কোটি 29 লাখ টাকা। এদিন সূচক বেড়ে দাঁড়ায় 4760 পয়েন্ট। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 155টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 143টির এবং অপরিবর্তিত ছিল 28টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল আরামিড সিমেন্ট, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড 1, মুন্নু সিরামিক লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং প্রাইম ইসলামী লাইফ। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স এবং গ্রামীণ ওয়ান স্কিম 2 উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির আদেশ বিআরসি আইনের সাথে সামঞ্জস্যহীন হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে আদেশ বাতিল করতে হবে। দাম বৃদ্ধির প্রস্তাবের উপর নতুনভাবে গণশুনানি হতে হবে। সেই গণশুনানির ভিত্তিতে নতুনভাবে আদেশ হবে। সে আদেশে জ্বালানি তেলের দর পতন অবশ্যই বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে সমন্বয় হতে হবে। সরকারকে জানালাম, দেশবাসীকে জানালাম, আমরা যদি সেই প্রতিকার না পাই আইনি প্রতিকারের জন্য সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হব। 16 কোটি মানুষ আছে, আমাদের 1 কোটি 60 লক্ষ মানুষ যেন পাবে। সেটা খুব তাড়াতাড়ি হবে না, কিন্তু সেটাই লক্ষ্যমাত্রা রাখা উচিত। আইন কানুন যখন আমরা করি আমাদের হয়তো অনেকটা মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা বিবেচনা করা দরকার। সবচেয়ে ভালো আইন হয় যখন আমি নিজেকে ওই আইন মান্যকারীর মধ্যে ঢুকাই। আমি প্রয়োগকারী না হয়ে যদি মান্যকারী হই তাহলে আমি বুঝতে পারি যে আইনের অসুবিধা কোথায় আছে। খুব শীঘ্রই এই অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স প্রথা আমরা তৈরি পোশাক খাতে আমরা চালু করতে যাচ্ছি। এই কথা ঠিক যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম নেয়, কিন্তু যখন কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ যদি মৃত্যুবরণ করে, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখানে তাল বাহানা করে। বিকেএমএর সভাপতি জনাব সেলিম উসমান এমপি তিনি অনুরোধ করেছেন যে ঈদের সময় যেহেতু শ্রম আইনে স্পষ্টভাবে ঈদ বোনাস কথাটা দেওয়াটা উল্লেখ নাই, তাদের প্রায় মালিককে দিতেই হবে, দেওয়া তো উপায় নাই। তো এটা আমরা এইবার ঈদ আছে, আশা করি যে আমরা সপ্তাহখানের মধ্যে আবার একটা মিটিং করব। আমরা অতি সতর্কতা হিসাবে আমরা একটা মিটিং করব। তা আমার মনে হয় না এবার খুব সমস্যা হবে। গ্রেড 20টাই থাকবে। সর্বোচ্চ গ্রেডের বেতন হবে 78,000 টাকা ফিক্সড, তাই থাকে। গ্রেড 1 78,000 টাকা ফিক্সড, এটা আগেও তাই থাকে। সর্বোচ্চ যে গ্রেডের বেতনটি এটা কোনো ইনক্রিমেন্ট থাকে না। 78,000 টাকায় যিনি চাকরি করবেন তার বেতন ফিক্সড। আর সর্বনিম্ন হচ্ছে 8,250 টাকা, এবং ওই যে নির্ধারিত ইনক্রিমেন্ট থাকছে না, এটা হবে মূল বেতনের পার্সেন্টেজ আকারে হবে।
কোনো ইনফ্লেশন ইম্প্যাক্ট কি সেটা নির্ভর করবে যে টাকাটা বর্ধিত টাকা যেটা বেতন বাবদ দেওয়া হবে সে টাকাটা কিভাবে সংস্থান করা হবে। বাজেটের মধ্যে এই যে বর্ধিত অঙ্ক যেটা আসবে সেটা কিন্তু রাখা আছে। বাজেটের ডেফিসিট হলো 5%, এটাতে ইনফ্লেশন হওয়ার কোনো কারণ নাই, কারণ বেতন ভাতা বাবদ যে টাকাটা রাখা হবে সে টাকা তো আমার ওই 5% ডেফিসিট ওটার ভিতরেই আছে। ডোমেস্টিক ডিমান্ড ক্রিয়েশন হবে, সেই ডিমান্ড ক্রিয়েশনটাকে সাপ্লাই সাইড রেসপন্স করতে পারবে পজিটিভলি, এবং আলটিমেটলি এটা আমাদের ইকোনমির গ্রোথকে হেল্প করবে। 2010 ছিল 400, এখন সেটা হয়েছে 1 বিলিয়ন। আমরা আশা করি যে আগামী 2-3 বছরের মধ্যে এটা 2 বিলিয়নে আমরা পৌঁছতে পারবো। আমাদের বাংলাদেশে যদি আমরা তাদেরকে একটা স্পেশাল ইকোনমিক জোন দেই, যেটা চিটাগাংয়ের যে কোনো জায়গায় দেওয়ার সম্ভাবনা আছে, এবং জাপানিজরা তাদের দেশের অনেক শিল্প এখানে তারা রিলোকেট করবে। স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রায় 100% লক্ষ্য আমরা অর্জন করেছি, যদিও আমরা স্বীকার করবো যে এখনো আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, আমাদের মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ঝরে যাওয়ার সংখ্যা এখনো অনেক বেশি। আমরা দেখাচ্ছি পদ্মা সেতু করতে পারি, যখন এই পদ্মা সেতুর উপর দিয়ে যান চলাচল হবে তার ফলে আমাদের জাতীয় প্রবৃদ্ধি আরো 2% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জনস্বাস্থ্য খাতে নার্সদের অংশগ্রহণ বৃদ্ধি শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এআইইউবির জনস্বাস্থ্য বিভাগ। এআইইউবির অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়া। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ায় চট্টগ্রামের চিরবাড়ি এম.এ. মোতালেব কলেজের 3 শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে বনফুল গ্রুপ। শুক্রবার সকালে বন্দরনগরী সাতকানিয়া কলেজের মিলনায়তনে শিক্ষার্থীদের পুরস্কার দেন কলেজটির প্রতিষ্ঠাতা বনফুল গ্রুপের চেয়ারম্যান এম.এ. মোতালেব। এ সময় ভবিষ্যতে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বাণিজ্যে আরো যা থাকছে। গেল আগস্টে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে 5%-এরও বেশি। চীনের চাহিদা কমে যাওয়া এবং রাশিয়ার খাদ্যপণ্যের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণ বলছেন বাজার বিশ্লেষকরা। মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে এক্সিম ব্যাংক। শনিবার সকালে রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ এর ডেপুটি প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়া এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দর্শক সংকটে লোকসানের মুখে গাইবান্ধায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো। এজন্য মানসম্পন্ন সিনেমার অভাবকে দায়ী করছেন দর্শক, সাংস্কৃতিক কর্মী ও কর্তৃপক্ষ। দর্শকদের হলমুখী করতে ভালো মানের সিনেমা নির্মাণ প্রয়োজন বলে মনে করেন সরকারি কর্মকর্তারা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত। কিছুদিন আগেও দর্শকদের ভিড় ঠেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এই সিনেমা হলের টিকিট সংগ্রহ করতে হয়েছে গাইবান্ধার দর্শকদের। কিন্তু এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। দর্শক শূন্যতার কারণে দুশ্চিন্তায় পড়েছেন হল কর্তৃপক্ষ। যুগোপযোগী ও মানসম্পন্ন সিনেমার অভাব এবং মোবাইল, টিভি, সিডি ও ভিসিডিতে সব ধরনের সিনেমা সহজলভ্য হওয়ায় এমন পরিস্থিতি বলে মনে করছেন দর্শকরা। প্রযুক্তিগত নায়কদের গেটআপ, ডান্স এবং যে লোকেশনগুলো আছে ওগুলো একদম সনাতন পদ্ধতির মতোই। মজার মতো সিনেমা হলে দেখতে দর্শক ভালো লাগে, তখন দর্শক সিনেমা হলে বাড়বে। কিন্তু একই কাহিনী হলে তো সিনেমা হলের লোক পাওয়া যাবে না। সিনেমা হলগুলোতে প্রদর্শিত বেশিরভাগ ছবিতে অশ্লীলতা প্রাধান্য পাওয়ায় মানুষ হল বিমুখ হচ্ছে বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা। আর একই ধরনের গল্প থেকে বেরিয়ে আকর্ষণীয় সিনেমা নির্মাণের দাবি হল কর্তৃপক্ষের।
প্রত্যেকটি ছবিতে দেখা গেছে যে অশ্লীলতাটা বেশি বেশি প্রাধান্য পেয়েছে। যে এই যে নোংরামোটা, এই নোংরামিটা তো আমরা ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে হলে যেয়ে দেখতে পারি না। আগের সিনেমার মনে গল্প ছিল, কাহিনী ছিল, মানুষ মজা করছে, দেখে মজা করছে। আর এখনকার সিনেমা তো এই ধরনের মনে করে মজার মতো সিনেমা তৈরি করতে পারে না। দর্শকদের আবারও হলে ফিরিয়ে আনতে আরো বেশি সেন্সর আরোপ করা দরকার বলে মনে করেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। সেন্সর করা হয় কিছু ছবির উপরে, খারাপ ছবির উপরে যদি সেন্সর করা হয় তাহলে ভালো ছবিগুলো মানুষ এইগুলো দেখতে পারবে না, এবং তখন মানুষ কিন্তু প্রেক্ষাগৃহে যাবে। প্রেক্ষাগৃহে ওখানে অনেক মানুষ আছে, তারা প্রেক্ষাগৃহে তারা মাসে একদিন পরিবারের সকলে মিলে কিন্তু যেতে চায়, এখনো চায়, কিন্তু সেই পরিবেশ না থাকার কারণে এটা এখন পারছে না। গাইবান্ধার ৭ উপজেলায় ২২টি সিনেমা হল থাকলেও এখন সচল রয়েছে মাত্র ৫টি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। গেল মাসে পুরো বিশ্বে খাদ্যপণ্যের দাম ৫.২% কমে গেছে। গেল ৭ বছরের মধ্যে প্রথমবারের মতো এত কমল খাদ্যপণ্যের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO এর তথ্য অনুযায়ী এ সময়টাতে দুগ্ধজাত পণ্য, খাদ্যশস্য, সবজি, তেল, চিনি সহ অধিকাংশ প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম কমে গেছে। চীনের চাহিদা কমায় এবং রাশিয়ায় খাদ্যপণ্যের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় বিশ্বের খাদ্যপণ্যের বাজারে এ অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এ কারণে ইউরোপের দুগ্ধজাত পণ্য উৎপাদনের সাথে জড়িতদের $55.70 কোটি সহায়তা দিচ্ছে ইউরোপিয়ান কমিশন। এছাড়া রাশিয়া ও ইউক্রেনের অস্থিরতার কারণে ইউরোপের ফল ও সবজি কৃষকদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পুষিয়ে নিতেও কৃষকদেরকে সহায়তা দেবে ইসি। আগস্টে চীনের ভোক্তা মূল্যসূচক বেড়ে 2% পৌঁছেছে। এ হার চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, মূল্যস্ফীতি বছর শেষে 3% স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তবে দেশটিতে ভোক্তা মূল্যসূচক বাড়ায় কিছুটা বেড়েছে শ্রমিকদের মজুরিও। এ সময়টাতে বিভিন্ন পণ্যের কাঁচামালের দামও কমে গেছে। সেই সাথে কমেছে তেল এবং প্রাকৃতিক গ্যাসের দামও। মূলত আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কমায় চীনের বাজারেও খাদ্যপণ্যের দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উৎপাদন খাতে ধীরগতি নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে ব্রিটিশ অর্থনীতিতে। ভোক্তা চাহিদা কমায় রপ্তানি খাতের অবস্থাও সঙ্গীন। রপ্তানি বাড়াতে তাই যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোতে পণ্য রপ্তানির নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আসীন হওয়ার ৬৩ বছর পূর্তি উদযাপনে গোটা ব্রিটেন যখন উৎসবের রঙে রঙিন, তখন বিপরীত চিত্র দেশটির অর্থনীতির। গত ৬ বছরের মধ্যে সবচেয়ে মন্থর গতিতে চলছে যুক্তরাজ্যের উৎপাদন খাত। পাউন্ডের শক্তিশালী মান ও বিশ্বজুড়ে দুর্বল চাহিদাই এ খাতের দুরবস্থার জন্য দায়ী। শুধু তাই নয়, জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে রপ্তানি কমায় সম্প্রতি বাণিজ্য ঘাটতি বেড়েছে ৯%। আমাদের রপ্তানি খাতের অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়। আমরা নতুন বাজার খুঁজছি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রই হতে পারে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাজার। এতে পাউন্ডের মান শক্তিশালী থাকবে, তাছাড়া মার্কিন অর্থনীতিও এর সুফল পাবে। ব্রিটিশ খুচরা বিক্রেতাদের সংগঠন বলছে, আগস্টে তাদের খাদ্য বহির্ভূত পণ্যের বিক্রি কমেছে প্রায় ২.৫%। এদিকে চীনা অর্থনীতির প্রভাবে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয় ব্যাংক অব ইংল্যান্ডকে আপাতত সুদের হার না বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বর্তমান পরিস্থিতিতে সুদের হার না বাড়ানোই ভালো, কারণ বন্ধকি ঋণের সুদের হার বাড়লে গ্রাহকদের দেনার পরিমাণ বাড়বে, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। তাছাড়া মূল্যস্ফীতি কম থাকলে ক্রেতারা কেনাকাটায় উৎসাহিত হবেন। তবে এর সবকিছুই নির্ভর করছে নীতি নির্ধারকদের উপর। তবে উৎপাদন ও রপ্তানি খাতে নেতিবাচক প্রবণতা দেখা দিলেও গত কয়েক মাস ধরে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ব্রিটেনের সেবা খাত। নাজিয়া শাকুর, সময় সংবাদ। গত এক বছরে ব্রিটেনের জ্বালানি খাত থেকে প্রায় ৬৫,০০০ কর্মী ছাঁটাই হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জ্বালানি তেলের দাম কমায় তেল উত্তোলক প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে ব্যস্ত হয়ে পড়েছে, আর এর অংশ হিসেবেই তারা কর্মী ছাঁটাই করছে। এক জরিপে দেখা গেছে চলতি বছর এ খাত থেকে ৮০ লাখ পাউন্ড খরচ কমানো হয়েছে। আগামী বছর এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $১,৩০,০০,০০০। গত বছর ২০% এবং চলতি বছর এ খাতে মুনাফা কমেছে প্রায় ৩০%।
প্রথমবারের মতো ত্রিমাত্রিক প্রযুক্তি সম্পন্ন আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, যা বিশ্ব মোবাইল ফোনের বাজার দখলের লড়াইয়ে প্রতিষ্ঠানটিকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলেই ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। পাশাপাশি বড় পর্দার ট্যাবলেট, আইপড প্রো ও ভয়েস কন্ট্রোলড অ্যাপল টিভি বাজারে নিয়ে আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের পণ্য মানেই নিত্য নতুন প্রযুক্তির চমক। এবারেও তার ব্যতিক্রম হয়নি একেবারেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত অনুষ্ঠানে নতুন আইফোন সহ আইপড ও অ্যাপল টিভি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন মডেলের আইফোন 6s ও 6s প্লাসে ফিচার হিসাবে রয়েছে 3D টাচ প্রযুক্তি। এছাড়াও 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে 4K মানের ভিডিও চিত্র ধারণ করা যাবে শক্তিশালী iOS 9 অপারেটিং সিস্টেম চালিত ফোন দুটিতে। পাশাপাশি শক্তিশালী পর্দা, দ্রুতগতির চিপ ও সাশ্রয়ী ব্যাটারির কথাও জানিয়েছে অ্যাপল। তবে আইফোনকে ছাপিয়ে এবার যেন সবার নজর কেড়েছে নতুন মডেলের ট্যাবলেট আইপড প্রো। 12.9 ইঞ্চির এই প্রযুক্তি পণ্যে বিশ্বের সবচেয়ে উন্নত মানের পর্দা ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে অ্যাপল। পাশাপাশি ব্যবহারকারীদের 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে দ্রুতগতির প্রসেসর ও র্যাম সমৃদ্ধ এই পণ্যটি। ওজনে একেবারেই হালকা এই আইপডের সাথে থাকছে অ্যাপল পেন্সিল ও স্মার্ট কিবোর্ড ব্যবহারের সুবিধা। আগামী নভেম্বর থেকে 3টি মডেলে ভিন্ন ভিন্ন দামে পণ্যটি বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সবচেয়ে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগে এই আইপড প্রো তৈরি করা হয়েছে। বাজারের অন্যান্য ট্যাবলেটের তুলনায় শক্তিশালী এই পণ্য প্রায় 80% বেশি দ্রুত গতিতে কাজ করবে। দ্য ফিউচার অব দ্য টিভি ইজ অ্যাপস থিম নিয়ে অ্যাপস সমৃদ্ধ টিভির ঘোষণা দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। এতে টিভি ওএস অপারেটিং সিস্টেমও জুড়েছে অ্যাপল। এর নিয়ন্ত্রণে থাকছে বেশ কিছু বিল্ট ইন সফটওয়্যার সমন্বিত ভয়েস নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল। টিভির দর্শকদের জন্য অ্যাপল টিভি এনে দেবে এক অনন্য অনুভূতি, যা আগে কেউ ভাবেনি। অ্যাপলের নতুন এই টিভি সাধারণ মানের টিভিগুলোকে বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলবে বলেই আমি মনে করি। এদিকে 12 সেপ্টেম্বর থেকে ক্রয়াদেশ নেওয়া শুরু হলেও 25 সেপ্টেম্বর নতুন আইফোন হাতে পৌঁছাবে ক্রেতাদের। এজি মাহমুদ, সময় সংবাদ। চলতি বছর সেপ্টেম্বরে 708টি বিমানের অর্ডার পেয়েছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস, যেখানে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং পেয়েছে 447টি বিমানের অর্ডার। 58% বেশি অর্ডার পেয়ে বোয়িংকে টেক্কা দিল এয়ারবাস। তবে রাজস্ব, বিমান ডেলিভারি কিংবা মুনাফার দিক দিয়ে এখনও বোয়িং এর চেয়ে অনেক পেছনে এয়ারবাস। মুনাফা কিংবা রাজস্বের দিক দিয়ে না পারলেও অর্ডারের দিক দিয়ে এবার বোয়িংকে টেক্কা দিল এয়ারবাস। কারণ সাশ্রয়ী হয় ইউরোপিয়ান এয়ারলাইন্স তো বটেই, ইউরোপের বাইরের দেশগুলোর কাছেও দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে এয়ারবাসের বিমান। চলতি বছর এয়ারবাসের A330, A350, A320 মডেলের যাত্রীবাহী বিমানের চাহিদা রয়েছে সর্বোচ্চ। এই বিমানগুলো প্রতিযোগিতার মুখে ফেলেছে বোয়িং এর 767, 777 এবং 787 এর মতো জনপ্রিয় মডেলের বিমানগুলোকে। সেপ্টেম্বরের শুরুতে বোয়িং 505টি বিমানের অর্ডার পেলেও 58টি বাতিল হয়ে যাওয়ায় এই অর্ডারের পরিমাণ দাঁড়ায় 447টি, যেখানে 46টি বিমানের অর্ডার বাতিলের পরও সেপ্টেম্বরে এয়ারবাসের বিমানের অর্ডার দাঁড়ায় 708টি। এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে করা গবেষণা বলছে বর্তমানে এয়ারবাসের বিমান নির্মাণের সক্ষমতা আগামী 10 বছর একই রকম থাকলেও ডেলিভারিতে খুব একটা ক্ষতি হবে না। অন্যদিকে মুনাফা, আয় স্থিতিশীল রাখতে এবং সঠিক সময়ে ডেলিভারি দেওয়ার জন্য বোয়িংকে আগামী 3 বছরের নির্মাণ সক্ষমতা 24% বাড়াতে হবে। আশার কথা হলো রাজস্ব, আয়, মুনাফা কিংবা বিমান ডেলিভারির দিক দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেকটাই এগিয়ে আছে বোয়িং এবং এয়ারবাস। তবে বিমান ডেলিভারি কিংবা মুনাফার দিক দিয়ে বোয়িং এর অনেক পেছনে এয়ারবাস। বোয়িং এর বার্ষিক রাজস্ব আয়ের পরিমাণ এয়ারবাসের তুলনায় 36% বেশি। এছাড়া বিমান বিক্রি করে বোয়িং এর মুনাফা হয় এয়ারবাসের দ্বিগুণ। এ কারণে প্রতিষ্ঠান দুটির হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত থাকবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দেশের চামড়াজাত পণ্যের চাহিদা মেটাতে হচ্ছে আমদানির মাধ্যমে। দক্ষ জনশক্তি ও পুঁজির সরবরাহ বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। ট্যুর বদলে এবার বললেন অর্থমন্ত্রী, বর্ধিত ভ্যাট দিতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেই। সিলেটে কোচিং সেন্টারগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড়, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগ। এবং রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পোলাও সহ সব ধরনের চালের দাম, কমেছে মশলা সহ আদা, রসুন ও পেঁয়াজের দাম। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।